হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। ভাইয়া তোমাদের সামনে আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে এসেছি। তো তোমাদেরকে গতদিন আমি সংখ্যা প্রাথমিক বিভাজ্যতা এই টপিকটার উপরে 4টা ক্লাস গত 4 ক্লাসে আমি পড়িয়েছি। তো এখন যে নতুন চ্যাপ্টারটা রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশ। চলো আমরা আজকে ভগ্নাংশ নিয়ে পড়াশোনা করি। প্রথমেই বলা যায় ভগ্নাংশ জিনিসটা কি। তুমি নামটা থেকে কি বুঝতে পারছো? ভগ্নাংশ, তাই তো? ভগ্নাংশ মানে হচ্ছে ভগ্নযোগ অংশ, তাই তো? মানে ভাঙা অংশ। ভগ্ন মানে কি? ভাঙা, তাই তো? ভাঙা অংশ। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, ধরো একটা পানির পাত্র আছে। সেই পানির পাত্রটা সম্পূর্ণরূপে আছে তোমার কাছে প্রথমে, কিন্তু সেটাকে আমি ভেঙে ফেললাম। তাহলে সেটাকে কি আমি আর সম্পূর্ণ পাত্র বলতে পারবো? বলবো না। পাত্রের যে অংশগুলো আছে সেগুলোকে আমি কি করব? ভাঙা পাত্র। ধরে নিই যে সেই সম্পূর্ণ পাত্রটা যদি আমার এক হয়, সেই সম্পূর্ণ পাত্রটা যদি আমার এক হয়, তাহলে সেই ভাঙা পাত্রটা নিশ্চয়ই কি হবে? একের চেয়ে ছোট হবে। যদি পাত্রটাকে ঠিক অর্ধেক অর্ধেক করে ভাঙি, তাহলে আমি কি করব? একটি অর্ধেক পাত্রকে আমি বলবো এই একের হাফ অংশ, তার মানে একের ভগ্নাংশ। একের ভগ্নাংশ যদি আমি এটাকেও অর্ধেক করে ফেলি, ধরো এই অর্ধেক ভাঙা পাত্রটাকে যদি আমি আবারও অর্ধেক করি, তাহলে কি হবে? এই হাফ অংশটি অর্ধেক হয়ে 1 বাই মানে 4-এর 1 অংশ হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? প্রথমে সম্পূর্ণ পাত্রটাকে ঠিক অর্ধেক অর্ধেক করে ভেঙে ফেললাম। তারপরে যে ভাঙা অংশটুকু হলো, প্রত্যেকটা অংশ কতটুকু হলো? সেই সম্পূর্ণ পাত্রের অর্ধেক অংশ বা 2-এর 1 অংশ, মানে 2 ভাগের 1 ভাগ। তাকে আমি সম্পূর্ণ পাত্রটাকে 2 ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে 2 ভাগের 1 ভাগ। এই 2 ভাগের 1 ভাগকে যদি আবার আমি যদি ভাগ করি, ঠিক অর্ধেক অর্ধেক করে ভাগ করি, তাহলে কয়টা টুকরো হবে? 4টা টুকরো হবে, 4টা ভাঙা পাত্র হবে, তাই তো? তাহলে প্রত্যেকটা ভাঙা অংশকে আমি কি বলবো? 4-এর 1 অংশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে ভগ্নাংশ বলতে আসলে কি বোঝাতে যাচ্ছি আমি। ভগ্নাংশ হচ্ছে যে কোনো একটি সম্পূর্ণ জিনিসের কিছু অংশ। এখন চলো আমরা দেখি যে ভগ্নাংশ কত রকমের রয়েছে। ভগ্নাংশ রয়েছে সাধারণ ভগ্নাংশ রয়েছে, দশমিক ভগ্নাংশ রয়েছে। তো সাধারণ ভগ্নাংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ আবার কয়টা ভাগে বিভক্ত? সাধারণ ভগ্নাংশ হচ্ছে প্রথমত প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। এবং আরো একটি ভগ্নাংশ রয়েছে, সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যেটা অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমরা পেয়ে থাকি। এখন কোন ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো আর কোন ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো সেটা আমরা শিখছি। প্রকৃত ভগ্নাংশ কোন ভগ্নাংশটিকে বলবো? তাহলে তোমরা দেখতে পারলে যে ভগ্নাংশের চেহারাটা আসলে কিরকম, যে এরকম একটা দাগ দিচ্ছি আমি, তার নিচে আমি কি করছি? একটা সংখ্যা লিখছি, ধরো 5 লিখছি, তার উপরে আর কি সংখ্যা লিখছি, ধরো 1 লিখছি বা 2 লিখছি। তাহলে এটাকে আমি কি বলছি? 5-এর 2 অংশ, 5-এর 2 ভাগ। ঠিক আছে? এই ভগ্নাংশটা হচ্ছে 5-এর 2 ভাগ, বা আরো সহজে যদি বলতে চাও 2 ভাগ 5, তাই তো? মানে 2 ভাগ 5কে আমি এভাবে লিখতে পারি এবং এটি একটি ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশের এই যে সরল রেখাটা, এই সরল রেখার উপরের অংশটির নাম কি? লব, আর নিচের অংশটির নাম হচ্ছে হর। তাহলে যে কোনো ভগ্নাংশ আসলে লব একটি টান দিয়ে নিচে আমি হর লিখব। এখন সাধারণ ভগ্নাংশে যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, সেই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশটি এই লব ও হরের মানের উপর নির্ভর করে তৈরি হয়। যখন লব হরের চেয়ে ছোট হবে, যখন লব হরের চেয়ে ছোট হবে, তখন যে ভগ্নাংশটা তৈরি হবে তাকে আমি বলবো প্রকৃত ভগ্নাংশ। যেমন 2
ভাগ 3, 3 এর 2, এই ভগ্নাংশটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। 7 উপরে 3, এটিও একটি প্রকৃত ভগ্নাংশ। 115 উপরে 40, এটিও একটি প্রকৃত ভগ্নাংশ। 15 নিচে 12, এটি কি প্রকৃত ভগ্নাংশ? না, কারণ আমি বলেছি যে প্রকৃত ভগ্নাংশে কি হতে হবে, লবকে হরের চেয়ে ছোট হতে হবে। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে লব হরের চেয়ে বড়, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে এটি কোন ভগ্নাংশ? তাহলে অবশ্যই এটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এর থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা দিতে পারি কিভাবে, যে ভগ্নাংশের লবটি হবে হরের চেয়ে বড়, যে ভগ্নাংশের লবটি হরের চেয়ে বড় হবে সেই ভগ্নাংশকে আমি কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে আরো কিছু অপ্রকৃত ভগ্নাংশ আমরা দেখতে পারি, যেমন 13, লব হিসেবে 13 এবং হর হিসেবে যদি লবের চেয়ে ছোট 7 রাখি, তাহলে এটি হয়ে যাচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। যদি আমি উপরে রাখি 21, নিচে রাখি 15, তাহলে এটিও হয়ে যাচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা শিখে ফেললাম ভগ্নাংশ কি জিনিস, প্রকৃত ভগ্নাংশ কি জিনিস, অপ্রকৃত ভগ্নাংশ কি জিনিস। আবারও আমরা বলি যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট হবে সেই ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় হবে সেই ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা মিশ্র ভগ্নাংশটি একটু পরে শিখব। এখন এই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ শেখার পরে আমরা যা শিখব সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ আসলে দুটি ভগ্নাংশের মধ্যে তুলনা। সমতুল, তুলনা করব আমি দুটো ভগ্নাংশের মধ্যে, এবং তুলনা করে যদি আমি সমান পাই তাহলে আমি ওই দুটো ভগ্নাংশকে আমি কি বলবো, সমতুল ভগ্নাংশ বলবো। সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটি একটু পরে দিচ্ছি, উদাহরণ দিয়ে আগে বুঝিয়ে দিই। যে ধরো 1/3 আছে, এটি একটি ভগ্নাংশ, আর 4/4 ভাগ 12 বা 12/4 বলতে পারো, একে 3/1 বলতে পারো, এই দুটো ভগ্নাংশকে আমি বলছি সমতুল ভগ্নাংশ। কেন এই দুটো ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলছি? এজন্য বলছি যে প্রথম ভগ্নাংশটির লব এবং দ্বিতীয় ভগ্নাংশটির হরের গুণফল, আবার প্রথম ভগ্নাংশটির হর এবং দ্বিতীয় ভগ্নাংশটির লবের গুণফল গুণ করে কি পাচ্ছি, এখানে 12 পাচ্ছি এবং এখানেও 12 পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে গুণফল দুটো সমান। এবং এই কারণেই আমি এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশটিকে 3/1 এবং 12/4 কে আমি পরস্পর সমতুল ভগ্নাংশ বলছি। তাহলে সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা কি দিব, যে দুটো ভগ্নাংশের মধ্যে প্রথম ভগ্নাংশটির লব এবং দ্বিতীয় ভগ্নাংশটির হরের গুণফল, এবং প্রথম ভগ্নাংশটির হর ও দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল, এই দুটো গুণফল যদি সমান হয় তাহলে আমরা ওই দুটো ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলবো। এবং যখন তোমরা প্রকৃত ভগ্নাংশ কিংবা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে বিভিন্ন কাজ করতে যাবে, তখন তোমাদের প্রথম কাজই হবে ভগ্নাংশগুলোকে সমতুল ভগ্নাংশ বানিয়ে ফেলা, এবং আস্তে আস্তে আমরা সেটা দেখব। এখন আমরা দেখছি যে যদি তোমাকে কতগুলো ভগ্নাংশ দেয়া থাকে, তোমাকে কতগুলো ভগ্নাংশ দেয়া আছে, সেগুলোর মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট, এটা তুমি কিভাবে বুঝবে? সবচেয়ে সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরা যাক যে এরকম একটি ভগ্নাংশ 4, উপরে হচ্ছে 1, আরেকটি ভগ্নাংশ যার হর হিসেবে আমি 4 রাখলাম এবং লব হিসেবে রাখলাম 3। আপাতত এই দুটো ভগ্নাংশের দিকেই তাকাই। তোমরাই আমাকে বলো যে এটা হচ্ছে 4/1 ভাগ 1/4 বা 1/4, একে আমি কি বলছি, 4/1 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ। ধরা যাক যে একটি কাগজ আছে তোমার কাছে, ধরো সাদা একটা কাগজ আছে, সেই সাদা কাগজটা তুমি প্রথমে অর্ধেক করলে, প্রত্যেকটা অর্ধেককে আবার অর্ধেক করলে,
তাহলে তোমার কয় ভাগ হলো কাগজটা? 1 2 3 4 ভাগ হলো। এই 4 এর 1 ভাগ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? শুধুমাত্র একটা ভাগ, এই 4 ভাগের একটা। আর এই 4 এর 3 ভাগ বলতে কি বোঝানো হচ্ছে? এই 4টা ভাগের 3টা। তার মানে এটি। তাহলে তোমরা আমাকে বলো যে চিত্র দেখেই তোমরা বুঝতে পারছো যে 4 এর 1 ভাগের চেয়ে 4 এর 3 ভাগ অনেক বড়। তাহলে আমরা কি বুঝলাম? যে দুটো ভগ্নাংশের হর যদি সমান হয়, দুটো ভগ্নাংশের হর দুটো যদি সমান হয়, তাহলে যার লবটা ছোট হবে সেই ভগ্নাংশটা হচ্ছে ছোট ভগ্নাংশ। আর দুটো ভগ্নাংশের হর যদি সমান হয় কিন্তু লবগুলো যদি অসমান হয়, তাহলে লব যার বড় সেই ভগ্নাংশটি কি হবে? বড় ভগ্নাংশ। দেখো এখানে 4 এর 1 এবং 4 এর 3, দুটো ভগ্নাংশেরই হর দুটো সমান, কিন্তু 4 এর 1 এর লব 1, 4 এর 3 এর লব 3 এর চেয়ে ছোট। তাহলে 4 এর 1 হচ্ছে ছোট ভগ্নাংশ, 4 এর 3 হচ্ছে বড় ভগ্নাংশ। এরূপে যদি এরকম থাকতো যে 7 1 7 5 7 6, তাহলে তোমরা সহজেই বলতে পারতে যে 7 এর 1 এর চেয়ে 7 এর 5 বড়, 7 এর 5 এর চেয়ে 7 এর 6 বড়। আচ্ছা, তাহলে আমরা সমহর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশের ক্ষেত্রে কোন ভগ্নাংশটি ছোট আর কোন ভগ্নাংশটি বড় তা সহজেই বুঝতে পারবো। এখন আমরা দেখি যে কোন ভগ্নাংশের কতগুলো ভগ্নাংশ তোমাকে দেয়া আছে, সেগুলো যদি লবগুলো সমান হয়, যদি সেগুলো লবগুলো সমান হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট। ধরা যাক যে লব সমান এরকম কিছু ভগ্নাংশ আমি লিখবো এখন। ধরো 3 ভাগ 7 বা 7 এর 3, ধরো 9 এর 3, ধরো 9 এর 3। আচ্ছা, প্রথমে এই দুটো নিয়ে কাজ করি। আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো ভগ্নাংশে কি হয়েছে? লব দুটো সমান হয়েছে। তাহলে কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট? তাহলে আগের মতোই কি আমরা বলবো এরকম যে লব দুটো সমান, যার হরটা বড় সে বড়। তার মানে 3 এর 7 9 সরি 7 এর 3 9 এর 3 এর চেয়ে বড় না। এক্ষেত্রে নিয়মটা হয়ে যাবে উল্টো। এক্ষেত্রে যা হবে যে দুটো ভগ্নাংশের লব যদি সমান হয়, তাহলে হর যার ছোট সে হয়ে যাবে বড়। তার মানে 7 এর 3 9 এর 3 এর চেয়ে বড়। এখানে লব দুটো সমান, দুটো ভগ্নাংশের হর দুটো অসমান, যে ভগ্নাংশের হরটি বড় সেই ভগ্নাংশটি হবে বড়। তোমরা খুব সহজেই এটা প্রমাণ করতে পারবে। কিভাবে? দেখো, যে তোমরা জানো যে যদি আমরা কোণাকুনি গুণ করি, মানে 3 আর 9 গুণ করি আর এভাবে কোণাকুনি গুণ করি, ধরো তোমরা সমান চিহ্নের ক্ষেত্রেই দেখো, যদি 3/7 থাকতো আর ধরো এখানে ক নিচে খ থাকতো, তোমরা কি করতে? 7 এর সাথে ক গুণ করতে, খ এর সাথে 3 গুণ করতে। লিখতে কি? 3 গুণন খ সমান সমান চিহ্ন দিয়ে লিখতে 7 গুণন ক, তাই তো? তাহলে চিহ্নটা নিয়ে চিন্তা না করে চিহ্নটা বসিয়ে দাও এবং এখানে যেভাবে কোণাকুনি গুণ করতে ঠিক সেইভাবে এখানেও গুণ করে দাও। তাহলে 3 গুণন 9 7 গুণন 3, তাহলে কি হচ্ছে? 27। আর এখানে কি হচ্ছে? 21। তোমরা খুব সহজেই বুঝতে পারো যে 27 সংখ্যাটি 21 সংখ্যার চেয়ে বড়। তাহলে অবশ্যই এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে 7 এর 3 কি হবে? 9 এর 3 এর চেয়ে বড় হবে। যদি আমরা এখানে চিহ্নটা বড় না দিয়ে ছোট চিহ্ন দিতাম, মানে 7 এর 3 যদি 9 এর 3 এর চেয়ে ছোট হতো, তাহলে এই প্রক্রিয়া তুমি দেখতে পেতে যে 27 21 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে, যেটা কখনোই সম্ভব না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো যে কতগুলো ভগ্নাংশের লব যদি সমান হয়ে থাকে কিন্তু হর যদি অসমান হয়ে থাকে, তাহলে কিভাবে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড় সেটা তোমরা
এখন বের করতে পারবে। ধরো আমি তোমাদেরকে আরো একটি উদাহরণ দিই। ধরো এরকম আছে 5/2, 5/6, 5/7, 5/9। তাহলে তোমরা কি করবে? তোমরা দেখতে পাচ্ছ যে এই ভগ্নাংশ চারটির লবগুলো সমান। তাহলে লব নিয়ে আমরা প্রথমে চিন্তা করব না, আমরা কি নিয়ে চিন্তা করব? হর নিয়ে। 2 কি হচ্ছে? 2 এর চেয়ে 6 বড়, 6 এর চেয়ে 7 বড়, 7 এর চেয়ে 9 বড়। আমরা কি বলেছি? যার হরটি কি হবে? সবচেয়ে ছোট হবে, সে হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। মানে 2 এর 5 মানে 5/2, এই ভগ্নাংশতে আমরা দেখতে পাচ্ছি অন্য ভগ্নাংশের সাথে তুলনা করে যে এর হরটি হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে 2 এর 5 মানে 5/2, তার চেয়ে এটি হবে সবচেয়ে বড়। 5/2 5/6 এর চেয়ে বড় হবে, 5/6 5/7 এর চেয়ে বড় হবে, 5/7 5/9 এর চেয়ে বড় হবে। তাহলে খুব সহজেই তোমরা কি করলে? মানে ঊর্ধ্বক্রম বা অধক্রম আকারে সাজানো শিখে গেলে। এখানে তোমরা কি করলে? অধক্রম আকারে সাজালে। সবচেয়ে বড়টাকে সবার প্রথমে রেখেছ, আস্তে আস্তে ছোটগুলোকে তারপরে লিখেছ। আর যদি বলি যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তাহলে এখানে আরো একটি কথা আমি বলে ফেললাম, মানের ঊর্ধ্বক্রম আর অধক্রম। ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম তার মানে আস্তে আস্তে বড় সংখ্যাগুলোকে আমি পরপর লিখব। প্রথমে ছোট সংখ্যাটি লিখব, তারপর তার চেয়ে বড় সংখ্যাটি লিখব, এভাবে আস্তে আস্তে ঊর্ধ্বে উঠব। ক্রমানুসারে আমি ঊর্ধ্বে উঠব, ক্রমানুসারে আমি বড় এর দিকে যাব। এজন্য যখন আমি 5/9, 5/7, 5/6, 5/2 এভাবে লিখব, তাহলে আমি কি করছি? ক্রমানুসারে আমি ঊর্ধ্বমানের দিকে যাচ্ছি। এজন্য আমি এই ক্রমটাকে কি বলবো? ঊর্ধ্বক্রম বলবো। আর যখন আমি অধক্রম বলবো, অধ মানে হচ্ছে নিচ বা ছোট, অধক্রমের ক্ষেত্রে কি করছি? আমি ক্রমানুসারে নিচের দিকে যাচ্ছি, ক্রমানুসারে ছোট মানের দিকে যাচ্ছি। মানে ক্রমানুসারে আমি ছোট মানের দিকে যে এভাবে সজ্জিত করছি। এজন্য এই প্রক্রিয়াটাকে আমি কি বলবো? অধক্রম বলবো। তাহলে অধক্রমে কি হয়? সবচেয়ে বড় মানটা আমি সবার প্রথমে লিখি, আস্তে আস্তে ছোট মানগুলো লিখতে লিখতে সবচেয়ে ছোট মানকে সবার শেষে লিখি। তাহলে তোমরা বুঝে গিয়েছো যে মানের ঊর্ধ্বক্রম আর অধক্রম বলতে আমি কি বুঝালাম। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে 2.1, এই 2.1 এ মোটামুটি এতটুকুই রয়েছে যে প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, সমতুল ভগ্নাংশ কি, এবং ভগ্নাংশগুলোর ঊর্ধ্বক্রম অধক্রম, কোন ভগ্নাংশটি বড় বা কোন ভগ্নাংশটি ছোট, এগুলো বের করা। এবার আমরা কিছু অঙ্ক দেখি। আমাদের প্রথম অঙ্কটি দেখো, যে 1 নাম্বার অঙ্কে যেটা বলেছে 2.1 চ্যাপ্টারের বলেছে যে স্টার চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসাও। 1/5, প্রথম অঙ্কটি করে দিচ্ছি। 1/5 ঠিক এখানে স্টার, তার মানে এখানে একটি সংখ্যা বসাতে হবে। স্টার বাই 15, 4 বাই স্টার, স্টার বাই 7। তাহলে তোমরা কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি আছে? সমান সমান চিহ্ন আছে। সবগুলো ভগ্নাংশের মাঝখানে কি আছে? সমান সমান চিহ্ন আছে। তার মানে প্রথম ভগ্নাংশটি দ্বিতীয় ভগ্নাংশটির সমান, এবং তৃতীয় ভগ্নাংশটিও প্রথম দুটির সমান, এবং চতুর্থ ভগ্নাংশটিও প্রথম তিনটির সমান। তার মানে চারটি ভগ্নাংশ পরস্পর সমান, কিন্তু চারটি ভগ্নাংশের চেহারা আলাদা আলাদা।
তাহলে এরকম যদি আমরা দেখি যে কতগুলো ভগ্নাংশ পরস্পর সমান কিন্তু তাদের চেহারা আলাদা, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে আসলে ভগ্নাংশগুলো পরস্পর সমতুল। ভগ্নাংশগুলো পরস্পর সমতুল। এবং সমতুল ভগ্নাংশের সংজ্ঞায় বলেছিলাম যে একটি ভগ্নাংশের লব এবং অন্য ভগ্নাংশটির হর, এই দুটোর গুণফল, লব ও হরের গুণফল, আবার প্রথম ভগ্নাংশটির হর ও দ্বিতীয় ভগ্নাংশটির লবের গুণফল, এই দুটো গুণফল যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সেই দুটো ভগ্নাংশ পরস্পর সমান বা ওই দুটো ভগ্নাংশ পরস্পর সমতুল ভগ্নাংশ। তাহলে প্রথমে এই দুটো ভগ্নাংশের দিকে তাকাই। 1/5 এর 1 বা 1/5 আর স্টার বাই 15। তাহলে দেখো 1 গুণন 15 সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করি, লব গুণন হর 1 গুণন 15 স্টার গুণন 5। এখন তোমরা খুব সহজেই স্টারের মানটা বের করে ফেলতে পারো। তাহলে স্টার সমান সমান কি হবে, 1 গুণন 15 ভাগ 5, মানে 15 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসছে 3। তাহলে স্টার চিহ্নিত স্থানে আমি কি করব, 3 কে বসাবো। 1/5 3/15। তাহলে আমি কি করে ফেললাম, প্রথম স্টারের জায়গায় কোন সংখ্যাটি বসবে সেটা আমরা বের করে ফেললাম। আমরা খুব সহজেই বুঝতে পারো যে আমি যদি 3/15 কে লিখি যে 3 গুণন 1 আর 15 কে যদি লিখি 3 গুণন 5, দেখো এই 3 আর এই 3 যদি কেটে দিই তাহলে কি হচ্ছে 1/5। আসলে এই কাটাকাটি যে করলাম, এই কাটাকাটি নিয়ে তোমাদের একটু কনসেপ্টের সমস্যা আছে। আসলে কাটাকাটি বলে কিছু নেই। কাটাকাটিটা আসলে কিভাবে আমি করি, 3 গুণন 1, লবে আছে 3 গুণন 1 আর হরে আছে 3 গুণন 5। আসলে কাটাকাটি আসলে কিভাবে করলাম, আসলে আমি কি করলাম, যেখানে লবকেও 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, হরকেও 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এবং তার ফলে কি হলো, এই 3 কে আমি আসলে 3 দিয়ে ভাগ দিলাম, তার ফলে এখানকার লবে চলে আসলো 1 আর এখানে 15 কে আমি 3 দিয়ে ভাগ দিলাম, তাই হরে চলে আসলো 15, তাই হরে চলে আসলো 5। এবং আমি আসলে তোমাদেরকে বুঝালাম যে এই কাটাকাটিটা যে আমি করলাম, এই কাটাকাটিটা তোমরা বুঝবে। কাটাকাটি বলে আসলে কিছু নেই। কাটাকাটি মানে হচ্ছে আসলে ভাগ করা, একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করা। ওই একই সংখ্যা দিয়ে লব এবং হরকে যখন ভাগ করব তখন সাধারণ সংখ্যাটি ওখান থেকে চলে যাবে এবং আনকমন সংখ্যাগুলো লবে থাকবে আর হরে থাকবে। এভাবে দেখানোর প্রয়োজন নেই, কিন্তু তোমরা বুঝে রাখবে যে কাটাকাটি মানে আসলে একই সংখ্যা দিয়ে উপরে ও নিচে ভাগ। তাহলে আবার আমরা আগের জায়গায় ফিরে যাই, যে এখানে স্টার চিহ্নিত স্থানে তাহলে কি হচ্ছে, 1/5 সমান সমান হচ্ছে 3/15। তাহলে একই ভাবে আমরা পরের অংশটুকু করতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি লিখব, 1/5 এর সমান করে আমরা যদি 4/* লিখি, সেক্ষেত্রে আমাদের কি আসবে, 1 ইনটু স্টার 5 গুণন 4 বা ইনটু স্টার ইকুয়ালস টু কি আসবে, 5 গুণন 4, তাহলে আসছে 20। তাহলে এই স্টারের স্থানে কি হবে, 4/20। তাহলে তোমরা কি লিখবে, 1/5 সমান 3/15 সমান 4/20। এটাও তোমরা সহজে প্রুফ করে দেখতে পারো যে 4/20 আসলে 4 গুণন 1 4 গুণন 5। তাহলে 4 যদি কেটে দেই, অর্থাৎ একই সংখ্যা 4 দিয়ে যদি লব এবং হরকে ভাগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 1/5 বা 5/1। এরপরে যেটি আছে *60, আবার লিখি 1/5 *60। তাহলে 1 গুণন 60 5 গুণন স্টার, তাহলে স্টার ইকুয়ালস টু 1 গুণন 60 ভাগ 5। 60 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসে 12। তাহলে স্টার চিহ্নিত স্থানে কি হচ্ছে, 12 হচ্ছে, 12/60।
তাহলে নিশ্চয়ই এখন 1 নম্বরে যে অন্য অঙ্কগুলো আছে সবগুলোই একই ভাবে করতে পারবে। তোমরা সমতুল ভগ্নাংশের কনসেপ্টটা মাথায় রেখে সহজেই এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তারপর একটু লাফ দিয়ে তোমাদের 3 নাম্বার অঙ্কটিতে চলে যাই। দেখো 3 নাম্বার অঙ্কটিতে বলেছে যে ক খ গ ঘ চারটি অঙ্কতেই বলেছে যে দুটি করে ভগ্নাংশ দিয়ে দিয়েছে এবং বলেছে যে এরা পরস্পর সমতুল কিনা। এটা নিশ্চয়ই নতুন করে বোঝানোর প্রয়োজন নাই। এটাতে কি করবে, প্রথমটি লব এবং খ নাম্বারটি দেখিয়ে দিচ্ছি। এখানে কে কে আছে, 3/4 বা 4 এর 3, 210 বাই 280 বা 280 এর 210 ভাগ। আচ্ছা, এক্ষেত্রে কি করবে, প্রথমটি লব মানে 3, তার সাথে গুণ হবে কে, দ্বিতীয়টির হর মানে 280। আবার প্রথমটির হরের সাথে কি গুণ হবে, দ্বিতীয়টির লব মানে 210। এখন আমরা দেখব গুণফল দুটো পরস্পর সমান কিনা। 3 0 3 8 24 এর 4 হাত থেকে 2, 3 2 গুণে 6 আর 2 8, 840। 4 0 4 একে 4, 4 2 গুণে 8। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটো গুণফলই কি হচ্ছে, পরস্পর সমান হচ্ছে। তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই ভগ্নাংশ দুটো পরস্পর সমতুল। তাহলে 3 নাম্বার অঙ্কগুলো তোমরা সব পেরে যাচ্ছ। 2 নাম্বার অঙ্কে কি বলেছে, 2 এর কয়ে যে 2/3, 3/4, 5/48, 17/96। তোমাদেরকে কি বলেছে, এর প্রত্যেকটিকে 96 হর বিশিষ্ট সমতুল ভগ্নাংশে প্রকাশ করো। এর প্রত্যেকটিকে 96 হর বিশিষ্ট সমতুল ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে 2/3, 3/4, 5/48, 17/96 এই চারটি ভগ্নাংশকেই আমাদের কি করতে হবে, এমন ভগ্নাংশে পরিণত করতে হবে যার হর হবে 96। তার মানে 2/3 কেও এমন একটা ভগ্নাংশে প্রকাশ করব যার হর হবে 96, লব কিছু একটা হবে, এটা আমরা পরে দেখব। অন্যগুলো ঠিক একই ভাবে 96 হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এর জন্য প্রথমে যা করব সেটা হচ্ছে যে 3 4 48 96 কে আমরা লসাগু করব। লসাগুর নিয়ম নিশ্চয়ই তোমরা শিখেছো, গত ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে শিখিয়েছি। তাহলে তোমরা বলো যে এখানে 4টি সংখ্যা আছে, প্রথমে এই সাইন দেওয়ার পর আমি কি করব, কমপক্ষে দুটো সংখ্যার মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি 3 নেই তাহলে 3 কি হচ্ছে, 3 এর মৌলিক উৎপাদক, 48 এর মৌলিক উৎপাদক। আবারও বলি যে 3 হচ্ছে এখানে 3 এবং 48 এর মৌলিক উৎপাদক, সবচেয়ে ছোট মৌলিক উৎপাদক মানে লসাগু, সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা 3 4 48 ও 96 বের করতে যাচ্ছি। এইজন্য যা করব যে কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক আমরা এখানে নিব। যেমন আমরা যদি 2 নিই তাহলে আমরা তিনটি সংখ্যার মৌলিক উৎপাদক পাচ্ছি। আচ্ছা, 3 প্রথমে 3 ই নিলাম, 3 1 কে 3, 4 3 16 48, 3 3 কে 9, 3 2 গুণে 6। তারপর আবার একই প্রক্রিয়ায় 2 1 2 2 গুণে 4 8 2 গুণে 16 16 2 গুণে 32, 2 1 1 4 2 গুণে 8 8 2 গুণে 16, 2 1 1 2 2 গুণে 4 4 2 গুণে 8, 2 1 1 1 2। তাহলে কি হচ্ছে, লসাগু কত হবে, 3 2 গুণে 6 2 গুণে 12 2 গুণে 24 2 গুণে 48 2 গুণে 96। তাহলে কি হচ্ছে, 3 4 3 4 48 ও 96 এর লসাগু কে হচ্ছে, লসাগু কে হচ্ছে 96 হচ্ছে। তাহলে এখন 2/3 কে যদি আমি 96 হর বিশিষ্ট একটি ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তার মানে ধরো 2/3 স্টার 96, তাহলে কি করব, 2 গুণন 96 3 গুণন স্টার, তাহলে স্টার ইকুয়ালস টু কি করব, 2 গুণন 96 ভাগ 3। তার মানে 3 3 কে 9 3 2 গুণে 6 64।
তাহলে আমরা 2/3 কে একটি সমতুল ভগ্নাংশে প্রকাশ করলাম 32/96 64/96 তাহলে 2/3 কে আমি এমন একটা ভগ্নাংশে প্রকাশ করলাম যার হর হচ্ছে 96। একই ভাবে আমি 3/4 কেও প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে কি করব, 3 গুণন 96 স্টার গুণন 4। তাহলে স্টার ইকুয়ালস টু কি হবে, 3 গুণন 96/4, 4 24 এ 96, 3 24 এ 72। তাহলে কি হবে, 72/96। পরেরটির ক্ষেত্রে কি হবে, 5 গুণন 96 48 গুণন স্টার, স্টার ইকুয়ালস টু 5 গুণন 96 48, 48 দুগুণে 96। তাহলে কি হবে, 10/96। আর 17/96 কে নিশ্চয়ই 96 হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আলাদাভাবে কিছু করার নেই, কারণ এখানে হর হিসেবে 96 আছে। তাহলে তোমাদেরকে যদি কিছু ভগ্নাংশ দেয়া থাকে তাহলে তোমরা খুব সহজেই সেই ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশে প্রকাশ করতে পারবে। এবং যদি তোমাদেরকে বলি যে সবগুলো ভগ্নাংশকেই একটি নির্দিষ্ট হর বিশিষ্ট সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে তোমরা পারবে। তারপর 4 নম্বর অঙ্কটিতে দেখো যেটি আমি আগেই আলোচনা করেছি যে ঊর্ধ্বক্রম এবং অধক্রম অনুসারে সাজানো। গ নম্বর অঙ্কটির দিকে তাকাই। যে এখানে বলেছে যে 65 ভাগ 72 31 53/60 17/24। কি করতে হবে, এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম আকারে সাজাতে হবে। প্রথমে আমরা এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট কয়েকটি ভগ্নাংশে পরিণত করে ফেলি। সেজন্য যা করব, 72 36 60 24 এর লসাগু নির্ণয় করব। 2 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 30 দুগুণে 60, 12 দুগুণে 24, 3 12 36, 3 6 18, 3 10 30, 3 4 12, 3 4 12, 3 দুগুণে 6 10 4, 2 দুগুণে 4 1 5 2, 2 1 1 5 1। তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10 দুগুণে 20, 3 20 60, 3 6 18 180, দুগুণে 360। লসাগু কত হচ্ছে, 360 হচ্ছে। তাহলে আমরা কি করি, এটাকে যদি 360 হর বিশিষ্ট একটি ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে আগে যেভাবে করেছিলাম সেভাবে তোমরা করতে পারো। আরেকটি সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি যে তোমরা 360 কে এটির হর দিয়ে ভাগ দেবে, 72। দেখো ভাগ করলে 5 আসবে, এই 5 দিয়ে তোমরা লবকে গুণ দিবে। তাহলে কত আসছে, 5 5 এ 25 5, হাতে থাকে 2, 5 6 30 আর 2 325। তাহলে এটি হয়ে যাবে 325 ভাগ 360। পরেরটির ক্ষেত্রে তাকাই, একই ভাবে 360 কে ভাগ দিবে তার হর দিয়ে, তাহলে আসছে 10 এবং 31 এর সাথে গুণ করবে 10 কে, 310। তাহলে কি করবে, 310/360। পরেরটির ক্ষেত্রেও তোমরা 360 কে ভাগ দিবে হর দিয়ে 60 6, তাহলে 6 কে আবার গুণ দেবে লবের সাথে, 18 8 31 318। তাহলে লিখবে 318 ভাগ 360। আবার 360 কে ভাগ করবে 24 দিয়ে, ভাগ করলে কত হচ্ছে,
হচ্ছে 15। 15 কে গুণ করবে 17 এর সাথে, গুণ করলে কত হচ্ছে 255। তাহলে এখানে লিখবে 255 ভাগ 360। তাহলে তোমরা কি করে ফেললে, আবার আগের মতোই সবগুলো ভগ্নাংশকে সম হর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশে পরিণত করে ফেলবে। এখন তোমাদেরকে বলা আছে যে মানে ঊর্ধ্বক্রম আকারে সাজাও। তাহলে কি করবে, সবচেয়ে ছোটটিকে প্রথমে লিখবে 255 ভাগ 360, তারপরে ঊর্ধ্বক্রমের চিহ্ন 310 ভাগ 360, 360 তার চেয়ে বড় হচ্ছে 318 ভাগ 360। এটা কেন নিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সবগুলো ভগ্নাংশের হর সমান, তাহলে লব যার বড় সেই হচ্ছে সবচেয়ে বড়, লব যার ছোট সে হচ্ছে সবচেয়ে ছোট, যেটা আমি তোমাদেরকে আগে বলেছি। সেইভাবে আমি ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। সবার শেষে কি লিখবো, 325 ভাগ 360। যদি বলতো মানের অধক্রম অনুসারে সাজাও, যেটা তোমাদের 5 নাম্বার অঙ্কে বলা হয়েছে, সেই 5 নাম্বার অঙ্কগুলোর জন্য তোমরা কি করবে, যে অঙ্কগুলোতে যে ভগ্নাংশগুলো রয়েছে সেই ভগ্নাংশগুলোকে তোমরা প্রথমে সমহর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশে পরিণত করবে। কিভাবে করবে তা আমি দেখিয়েছি। তারপরে তোমরা যে নিয়ম দুটো শিখিয়েছি, যে হর যদি সমান হয় তাহলে লব যার বড় সে হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ, হর যদি সমান হয় তাহলে লব যার ছোট সে হচ্ছে ছোট ভগ্নাংশ, আর লব যদি সবগুলো ভগ্নাংশের সমান হয় তাহলে হর যার ছোট সে হচ্ছে বড় ভগ্নাংশ, লব যদি সবগুলো সমান হয় তাহলে হর যার বড় সে হচ্ছে ছোট ভগ্নাংশ। তাহলে ওই নিয়মগুলো অ্যাপ্লাই করে তোমরা বুঝে নিবে যে কোনটি বড় কোনটি ছোট, এবং তারপরে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এই চিহ্ন দিয়ে আস্তে আস্তে বড় বড় ভগ্নাংশগুলোকে লিখবে, এবং মানে অধক্রম অনুসারে সাজালে এই চিহ্ন দিয়ে বড় থেকে ছোট ভগ্নাংশগুলো লিখবে। তাহলে তোমাদের 2.1 চ্যাপ্টারের সব অঙ্কই পারবে বলে আশা করছি। তো ভাইয়ারা এবং বোনেরা, মানে বন্ধুরা, তোমরা কি বোর হয়ে গিয়েছো? ভগ্নাংশ মাথা খারাপ করে দিয়েছে? আচ্ছা, তো একটা গল্প বলি। ধরো তোমার কাছে 5টা আপেল আছে, তুমি সেই 5টা আপেলকে যদি টেবিলে রাখো, তারপর তোমাকে একটা ধারালো কাঁচি দেয়া হলো বা ছুরি দেয়া হলো, সেই ছুরি দিয়ে ধরো এইটা হচ্ছে 5টা আপেল, 3 4 5। তাহলে তোমাকে ছুরি দিয়ে তুমি কি করলে, প্রথমে এই আপেলটা অর্ধেক করে ফেলে, ঠিক আছে, আর এই আপেলটা অর্ধেক করে ফেলে, আর এই 3টা আপেল ঠিক আছে। তারপর কি করলে, এই অর্ধেক আপেলটাকে আবার অর্ধেক করে ফেলে। এখন যদি তোমাকে আমি বলি যে এখানে কয়টা আপেল আছে, দেখো ভাইয়া কত দুষ্টু, তোমাদেরকে আবার এই ভগ্নাংশের মধ্যে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো যে এখানে কয়টা আপেল আছে, তুমি এখন কি বলবে, এখানে প্রথমে করেছিলে অর্ধেক, তাহলে কি হাফটা আপেল ছিল, মানে আগে একটি আপেল ছিল, এখন হাফ অংশ আপেল আছে, তাই তো, মানে হাফ। তারপরে কি করলে, হাফকে আবার কি করলে, অর্ধেক করলে, মানে 4 ভাগের 1 ভাগ আছে, তাই তো, পুরো 1 ভাগের 4 ভাগের 1 ভাগ, মানে 4টা ভাগ করে তার 1 ভাগ এখানে রেখেছো। আর এখানে কি করেছো, 2 ভাগের 1 ভাগ, তাই তো। আর এখানে কি আছে, সম্পূর্ণ একটা আপেল আছে, তাহলে 1 লিখি 1 লিখি 1। এখন তোমাকে যদি বলা হয় যে সব মিলে কয়টা আপেল আছে, তাহলে কি করবে, এগুলোকে যোগ করে দিবে, তাই তো। এটা অবশ্য মুখে মুখে করা যায়, যে এখানে কয়টা, 1টা 2টা 3টা, 3.5টা, মানে 3 যোগ হাফ, তার সাথে 1/4। এই যে এই যোগগুলো, ভগ্নাংশের যে যোগগুলো, এই যোগগুলো আমরা কিভাবে করব, আসলে এখন আমরা যা শিখবো তা কি, যে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ আমরা কিভাবে করি। এতক্ষণ শিখলাম ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয়, ভগ্নাংশ কিভাবে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাতে হয়,
কিভাবে ছোট বড় চিনতে হয় এগুলো শিখলাম। এখন শিখবো কতগুলো ভগ্নাংশ দেয়া থাকলে সেগুলোকে আমরা কিভাবে যোগ করব। আচ্ছা 3 যোগ হাফ যোগ 1/4। আচ্ছা 3 তো পূর্ণ সংখ্যা, 3 না হয় হাফ আলাদা, এটা পরে যোগ করব, আগে এটি নিই। তো এই যোগফলটা কি হবে? এই যোগফলের জন্য কয়েকটা নিয়ম আছে। প্রথমে আমরা যেটা শিখেছি, যে নিয়মটা শিখেছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা, আমরা যা করব সেটা হচ্ছে যে হাফকে মানে এমন ভগ্নাংশে প্রকাশ করব যাতে করে দুটো ভগ্নাংশটি হর সমান হয়। তাহলে এখানে 4 আছে, আমরা এটাকেও 4 এ পরিণত করতে, মানে খুব সহজেই করা যায় 2/4 যোগ 1/4, তাই তো? এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশ দুটোকে আমরা সমহর বিশিষ্ট দুটো ভগ্নাংশে পরিণত করে ফেলেছি। এখন আমরা যোগ করতে যাচ্ছি। নিয়মটা হচ্ছে এটা। আচ্ছা নিয়মের আগে দেখি এটা যোগ করব কিভাবে। নিচে আমরা 4 লিখব, উপরে 2 যোগ 1 লিখব, 3 লিখব। এখন আমি নিয়মটা বলবো। নিয়মটা কি, যে সমহর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশ যদি থাকে, সেই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর যোগফল হবে এমন একটি ভগ্নাংশ যে ভগ্নাংশের হর হবে ওই ভগ্নাংশগুলোর হরের সমান, মানে 4। দেখো দুটো সমহর বিশিষ্ট ভগ্নাংশ 2/4 1/4 এর যোগফল হবে এমন একটি ভগ্নাংশ যার হর হচ্ছে 4, আর লব হবে সেই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোতে যে লবগুলো আছে সেই লবগুলোর যোগফল। এখানে কত ছিল? 2 আর 1, তাহলে 2 আর 1 এর যোগফল 3। নিশ্চয়ই তোমরা নিয়মটা বুঝে গেছো। এখন যদি আমি তোমাকে এরকম দিই, যে 5/7 9/17 8/15 এই তিনটি ভগ্নাংশকে যোগ করতে হবে, তাহলে কি করবে? আমি যে নিয়মটা আপাতত শিখালাম সেই নিয়মে তোমরা কি করবে? প্রথমে এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করবে। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য এগুলো লসাগু করব, হরগুলো লসাগু। বুঝতেই পারছো যে লসাগুটা খুবই কঠিন, কারণ এখানে 7 17 15 দুটো মৌলিক সংখ্যা, যেগুলো এক ছাড়া, এক এবং ওই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না। তাহলে আমি কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক তো পাচ্ছি না, তাহলে আমি এটাকে ভাগও করতে পারছি না কোনো সংখ্যা দিয়ে, আগে যেভাবে করেছিলাম। তাহলে কি করব? এখানে লসাগুটা আসলে কি হচ্ছে, ধরো যদি 1 দিয়েও ভাগ করো, ধরো একই হচ্ছে এখানকার কমপক্ষে দুটোর মৌলিক উৎপাদক, যদি ওটাকে এক মৌলিক উৎপাদক নয়, এক হচ্ছে উৎপাদক, তাহলে কি হচ্ছে 7 17 15। তাহলে ওই নিয়ম অনুসারে এক তোমরা কি করবে? 7 17 আর 15 কে গুণ করে দেবে। 7 গুণন 17 গুণন 15 কত হচ্ছে? 7 7 49 এর 9, হাত থেকে 4, 7 থেকে 7 আর 4 11, তাকে গুণ করব 15 দিয়ে। 5 9 45, 5 একে 5 আর 4 9, 5 একে 5 119, 5 18 7 1 1785, তাই তো? সমহর বিশিষ্ট ভগ্নাংশে ভাগ করতে গেলে প্রথমে হর দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি ভাগ করি, 7 2 গুণে 14 38, 5 7 35, 35 5 7 35, এই 255 কে কি করব? আবার 5 দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে? 5 5 এ 25 এর 5, হাতে থেকে 2, 25 2 27 10 12 1275, নিচে কি করব? লিখব 1785। তাহলে 5/7 কে আমি এভাবে কনভার্ট করে নিলাম। তাহলে 1785 কে এবার ভাগ দেব 17 দিয়ে। 17 1 17, 8 নিচে নেমে আসলো, সেজন্য এখানে 10, এখানে একটা শূন্য যাবে, তারপরে 5 5 17 85 105, 9 গুণন 105, 5 9 45 এর 5, হাত থেকে 4, 9 0 0, 4টা এখানে বসবে, 9 একে 9, তাহলে 1785। আবার 15 দিয়ে ভাগ দেব,
15 একে 15, 2 28, 15 একে 15, 3 13, 35, 9 যদি দিই 5 9 45, 5 13। তাহলে হচ্ছে 119 কে আমি 8 দিয়ে গুণ দেব। 8 নং 72 এর 2 হাত থেকে 7, 8 নং 72 এর 2 হাত থেকে 7, 8 থেকে 8 আর 7 15, 8 থেকে 8 আর 9 1 9, 952, নিচে লিখব 1785। তাহলে আমি কি করে ফেললাম, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশে আমি পরিণত করে ফেললাম। আরেকটা আমি কি বলেছি, যে সমহর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশের যোগফল হবে এমন একটি ভগ্নাংশ যে ভগ্নাংশের হরটি হবে ওই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর হরের সমান এবং প্রাপ্ত ভগ্নাংশটির লবটি হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর লবের যোগফলের সমান। তাহলে যদি এগুলো আমি এখন যোগ করি তাহলে হচ্ছে নিচে 1785 আর উপরে হবে 1275 যোগ 945 যোগ 952, যোগ করলে কি হচ্ছে 2 7 1 3, 3172 আর 1785। যদি যোগটা ঠিক হয়ে থাকে 5 2 7 5 12 2 10 14 21, সরি 5 2 7 5 12 2 আর থেকে 1 6 আর 4 10 আর 7 17 7 1 10 19 আর 2 21 এর 1 আর থেকে 2 2 1 3, ঠিক আছে 3172 ভাগ 1785। তাহলে আবার একটু পিছনে চলে যাই, আমি কি পেলাম 3172 বাই 1785। তাহলে ভগ্নাংশের যোগ করা তো আমরা শিখলাম। এখান থেকে আরেকটি প্রসঙ্গে চলে যাই, বলো যে এটি কোন ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ এটি লবটি হচ্ছে হরের চেয়ে বড়, তাহলে এটি কি অপ্রকৃত ভগ্নাংশ। এবং আরো একটি ভগ্নাংশের কথা বলেছিলাম মিশ্র ভগ্নাংশ, সেই মিশ্র ভগ্নাংশটা আমরা এখন দেখব। এখন 1785 দিয়ে আমি 3172 কে ভাগ করব। প্রথমে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 5 দুগুণে 10, 8 দুগুণে 16 আর 1 17, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাত থেকে 1 2 1 2 আর 3, 2 দিয়েও তো ভাগ যাচ্ছে না। 5 দুগুণে 10 এর 0, 16 17 আর 2 14 15, 2 1 2, তাহলে 1 দিয়ে ভাগ দিতে হবে। 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে আসছে 1785। 5 12 7 9 17 8 8 11 3, 387 1387, 1387, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমরা 3171 কে কি লিখতে 172 কে কি লিখতে পারি? 1785 গুণন 1 যোগ 1387, কারণ আমরা জানি ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ। কিন্তু আমাদের এখানে কি আছে 3172 বাই 1785, তাহলে আমরা কি করব 3172 ভাগ 1785, মানে আমরা এটাকেও যদি 1785 দিয়ে ভাগ দিই এটাকেও ভাগ দেব, এটাকেও ভাগ দেব, এটাকেও যদি 1785 দিয়ে ভাগ দিই 1785, এটাকেও যদি 87 আর 1785, তাহলে এখানে আসছে 1 যোগ 1387 বাই 1785। তাহলে এই ফর্মটা আমরা পেয়ে গেলাম। একে আমরা লিখতে পারি, যদি এখানে একটা পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো একটি পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো একটি ভগ্নাংশ যোগ আকারে থাকে তাহলে আমরা এই যোগ চিহ্নটা উঠিয়ে দিয়ে লিখতে পারি।
আবারও বলছি, যদি কোনো একটা পূর্ণ সংখ্যা, তার মানে ভগ্নাংশ নয়, পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো একটা ভগ্নাংশ যোগ আকারে থাকে, তাহলে আমরা এই যোগ চিহ্নটা উঠিয়ে দিয়ে 1785 1387 এভাবে লিখতে পারি। এবং এটি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। এটি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র বলা হচ্ছে? কারণ এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মিশ্রণ ঘটেছে। এখানে পূর্ণ সংখ্যাও রয়েছে এবং পূর্ণ একটি সংখ্যার ভগ্নাংশও রয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবং এটাকে আমরা কিভাবে পড়ব? পূর্ণ অংশ, পূর্ণ বা সমস্ত। পূর্ণ অংশকে যদি আমরা সমস্ত অংশ বলি, তাহলে এটাকে আমরা বলবো 1 সমস্ত 1785 এর 1387। 1 সমস্ত 1785 এর 1387। তাহলে তোমরা মিশ্র ভগ্নাংশ বুঝে গেলে কোন ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। তাহলে প্রথম থেকে আরেকবার বলি যে তোমরা দেখতে পাচ্ছ যে মিশ্র ভগ্নাংশ কার হয়? একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, কারণ একটি অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা লুকিয়ে থাকে, তাই তো? আচ্ছা, আরো একটি কথা তোমাদেরকে বলেছি, খুব ইম্পর্টেন্ট কথা, যে যদি কোন একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যোগ আকারে থাকে, তাহলে আমরা যোগ চিহ্ন তুলে দিয়ে পূর্ণ সংখ্যার সমস্ত ভগ্নাংশটা বলতে পারি। তাহলে কি বললাম? যে 2 যোগ 5 3 যদি থাকে, তাহলে আমরা একে বলতে পারবো 2 সমস্ত 5 এর 3। আচ্ছা, একে আমরা যদি লসাগু করি তাহলে কি দাঁড়াবে? 2 এর নিচে কি আছে? যে কোনো সংখ্যাকে আমি 1 দ্বারা ভাগ করতে পারি, তাতে করে তার মানের কোনো পরিবর্তন হয় না। যোগ করতে গিয়ে আমি কি করব? সম হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে নিচে যদি 5 বানাই, তাহলে উপরে হবে 10। 3 আর 5, সম হর বিশিষ্ট দুটো ভগ্নাংশের যোগফল হবে 5, উপরে হবে 10 যোগ 3 13। এখন 5 দিয়ে যদি আমি 13 কে ভাগ করি, তাহলে কি আসছে? 5 দুগুণে 10 3। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে আগে নিয়ম যদি আমরা আগাই, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম কিছু এসেছে, 2 সমস্ত 5 এর 3ই এসেছে, তাই তো? আমি যেটা বোঝাতে যাচ্ছি যে কোন একটা ভাগ প্রক্রিয়ায় ভাগটা দেখে তোমরা কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হবে, এই ভাগ থেকে কিভাবে এই সংখ্যাটি লিখবে। তোমরা যা করবে, যে ভাগফল লিখবে, এখানে ভাগফলকে সমস্তের জায়গায় রাখবে, নিচে রাখবে কি? ভাজককে, আর উপরে রাখবে ভাগশেষকে। বুঝতে পারলে? যদি এরকম হয় 35 দিয়ে তুমি 1389 কে ভাগ দিচ্ছ বা 1380 কে ভাগ দিচ্ছ, তাহলে তুমি কি করবে? ভাগ করো, 3 35 এ 3 5 এ 15 5, হাতে থাকে 1, 3 থেকে 9 আর 1 10। তাহলে 5 আর 3 330। এখন 9 দিয়ে যদি ভাগ করি, 5 নং 45 এর 5, হাতে থাকে 4, 3 নং 27 আর 4 31। তাহলে আসছে কত? 5 10 5 15। তাহলে তোমরা এটাকে কিভাবে লিখবে? 39 সমস্ত 35 এর 15। কি লিখবে? 39 সমস্ত 35 এর 15। আচ্ছা, যখন তাহলে তোমরা কি করলে? ভাগফল সমস্ত, ভাজক নিচে, ভাগশেষ উপরে। এখন যদি ভাগশেষ এবং ভাজকের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকে, যদি গসাগু থাকে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক থাকে, যেমন 15 এর এবং 35 এর গসাগু কি হবে? 15 এবং 35 এর গসাগু কি হবে? 15 দুগুণে 30, 5 15, 3 5 এ 15, 15 35 এর গসাগু হচ্ছে 5। তাহলে তোমরা যা করবে,
এই লব ও হর উভয়কেই তোমরা কি করবে 5 দিয়ে ভাগ করে দেবে, 5 দিয়ে ভাগ করে দেবে। এভাবে লিখতে পারো 15 ভাগ 5 35 ভাগ 5। তুমি উপরে নিচে একই কাজ করলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না, উপরেও ভাগ করছি নিচেও ভাগ করছি, তাহলে যা আসবে 3 ভাগ 7। তোমরা এটা মনে মনেও করে ফেলতে পারো, 3 5 এ 15, 5 7 এ 35। আর যদি কোনো গসাগু না থাকে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি 1 হয়, তাহলে ওই সংখ্যাগুলোই তো থাকবে। ধরো এখানে যদি 17 35 হতো, তাহলে এটাই আমরা রেখে দিতাম, কারণ এখানে কি গসাগু 1 হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো যে মিশ্র ভগ্নাংশ তোমরা কিভাবে লিখবে, এবং মিশ্র ভগ্নাংশ আসলে অপকৃত ভগ্নাংশ থেকেই উৎপন্ন হয়। ভগ্নাংশের যোগের সময় আমি যে নিয়মটা শিখেছি যে তোমরা সমহর বিশিষ্ট কতগুলো ভগ্নাংশে পরিণত করবে এবং তারপর যোগ করবে। এবং আরো সহজভাবে যোগ করা যায়, যেমন 1/8, 3/16, 7/24। এগুলোকে যদি যোগ করি তাহলে আগের নিয়মে করলে আমরা প্রথমে কি সমতুল ভগ্নাংশ মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতাম। এটা ছাড়াও তুমি করতে পারো, এটাকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি বলবো। এটার জন্য তুমি কি করবে, 8 16 এবং 24 এর লসাগু নির্ণয় করো। 2 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 1 2 3। তাহলে লসাগু কত হচ্ছে, 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে 24 দুগুণে 48। লসাগু কত হচ্ছে, 48 হচ্ছে। তাহলে তুমি যা করবে, একটা টান দিয়ে হর হিসেবে 48 কে লিখবে, তারপর 1/8 এর দিকে তাকাবে, মানে প্রথম ভগ্নাংশটির দিকে তাকাবে। 48 কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। তুমি কি করলে, প্রথম ভগ্নাংশটির হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে, তাহলে আসছে 6। এই 6 দিয়ে তুমি কি করবে, প্রথম ভগ্নাংশের লবের সাথে গুণ করবে, তারপর যোগ চিহ্ন দিবে যথারীতি। তারপর 16 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই কাজ করবে, 16 দিয়ে 48 কে ভাগ করবে, 3 আসবে, 3 16 48, ভাগ করলে 3 আসছে, ওই 3 কে তুমি এর লব দিয়ে গুণ দিবে, তারপরে যোগ করবে, যোগ চিহ্ন দিবে আবার, 24 দিয়ে ভাগ দিলে আসছে 2, তুমি এর লবের সাথে 2 গুণ করে দিবে, তাহলে কত আসছে, 6 9 14 48। 15 যোগ 14 48, 29 ভাগ 48। তুমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে এগুলোকে ট্রান্সফার করে কনভার্ট করে তুমি দেখবে যে 29/48 তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, তাহলে তোমরা ভগ্নাংশে যোগে আরেকটি নিয়ম শিখলে, সেটাতে আমি কি করলাম, লসাগু বের করার পরে হর দিয়ে লসাগুকে ভাগ করে এভাবে যথারীতি যোগ করে দিলাম। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে একে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো না। আরেকটি যোগ দেখিয়ে দিচ্ছি, 8 সমস্ত 13 এর 5 যোগ 12 সমস্ত 26 এর 7। এই যোগটা তোমরা দুই ভাবে করতে পারো। একটি হচ্ছে যে আগে দেখেছিলাম যে ভাগফল সমস্ত কি করতে হয়, ভাজক অবশেষ। আমরা অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে শিখেছিলাম। এখন যদি মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়, তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে নিচে থাকবে ভাজক, উপরে থাকবে ভাগফল মানে সমস্ত অংশটুকু, ভাগফল ইনটু ভাজক যোগ অবশেষ। তোমরা বুঝতেই পারছো, ভাগফল ইনটু ভাজক যোগ অবশেষ মানে ভাজক ইনটু ভাগফল যোগ অবশেষ মানে আসলে কি, ভাজ্য ভাগ ভাজক। তাহলে যদি আমি একে যোগ করতে চাই, তাহলে কি করবে, 13 নিচে লিখবে, 8 গুণন 13 যোগ 5, আর এখানে কি করবে 26, 12 গুণন 26 যোগ 7, তাহলে 3 আসে 24 এর 4,
8 থেকে 8 আর 2 10 যোগ 5 13 26 12 52 2 11 3 312 যোগ 7 26 13 109 যোগ 319 26 লসাগু করতে হবে। তারপর 13 দুগুণে 26 লসাগু 26ই হবে। এখানে ভাগ করলে 2 আসবে 109 গুণন 2 যোগ 319 তাহলে কত আসছে 9 দুগুণে 18 1 2 1 কে 2 218 বাই 26 218 সাথে যোগ হবে 319 9 17 7 হাতে থাকে 1 2 1 এ 3 3 2 5 26 এখন এটা একটি অপরকৃত ভগ্নাংশ। তোমরা একে কি করবে মিশ্র ভগ্নাংশে পরিণত করবে। 26 দুগুণে 52 17 তাহলে মিশ্র ভগ্নাংশটি কি হবে 2 সমস্ত 26 এর 17 এখানে বসাবো 1 হচ্ছে তাহলে একে আর ছোট করার প্রয়োজন নেই।